কি করতে হবে কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়াশোনা করব। তো গত ক্লাসে হচ্ছে যে আমরা কোয়ান্টাম সংখ্যার বেসিক আলোচনা করছিলাম। আজকে আমরা প্রতিটা কোয়ান্টাম সংখ্যা একদম ডিটেইলসে ইনডেপথ আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যার বেসিক অ্যাপ্লিকেশন কি? কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করি? কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোনো একটা পরমাণুতে আমাদের ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা হচ্ছে যে আমরা বের করি। এটা দেখুন সোজা ভাষায় আমি বলি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, কার অবস্থান? ইলেকট্রনের অবস্থান লোকেট করার জন্য বা খুঁজে পাওয়ার জন্য যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় তাদেরকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা মূলত তোমার 4 ধরনের। প্রথম কোয়ান্টাম সংখ্যার নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে তোমার প্রকাশ করা হয় ছোট হাতের n দিয়ে, যেটার ইংরেজি নাম কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় যে আমাদের ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, কোন শক্তি স্তরে আছে। ওকে, 2 নম্বর হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে তোমার প্রকাশ করা হয় স্মল l দিয়ে। ওকে, এটার অনুরূপী অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় স্মল l দিয়ে। এবারে 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় স্মল m দিয়ে। এটার মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় যে ইলেকট্রন কোন অরবিটালে আছে। ইলেকট্রন কোন অরবিটালে আছে। এটা খুবই সিম্পল। স্মল n দিয়ে আমরা বুঝতে পারবো ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। স্মল l দিয়ে আমরা বুঝতে পারবো ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে। আর স্মল m এর মান থেকে আমরা বুঝতে পারবো ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। তাহলে আমাদের সিরিয়ালটা এইভাবে যাবে, শক্তি স্তর, তারপরে কি আসবে উপশক্তি স্তর, তারপরে কি আসবে অরবিটাল। আর 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যাটা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এইটার আলোচনা আমরা পরে করব। উপরের তিনটার সাথে এটা ডিরেক্ট কোনো কানেকশন নাই, বাট উপরের তিনটা কোয়ান্টাম সংখ্যা পরস্পরের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এই জন্য উপরের তিনটা নিয়ে আমরা আগে পড়াশোনা করব, তারপরে আমরা 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত কথা বলব। বুঝা গেল বিষয়টা? ওকে, এটা আবার জিনিসটা সামারি করতেছি ভাই। কোয়ান্টাম সংখ্যা কি জিনিস? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের এক্সাক্ট লোকেশন বের করার জন্য
ব্যবহৃত হয়। এগুলোই কি আমাদের কোয়ান্টাম সংখ্যা। কয় ধরনের? 4 ধরনের। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? শক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? উপশক্তি স্তর। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? অরবিটাল। ওকে, স্পিনের কথাবার্তা পরে হবে। আচ্ছা চলো এখন আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ দাও, এদিকে ডিস্ট্রাকশন না, বিকজ এই টপিক থেকে তোমাদের ভাই সিকিউ আসবে, এমসিকিউ আসবে, যে কোনো অ্যাডমিশনে কুয়েটে বলো, কুয়েট ঢাকা ভার্সিটি, ইচ এন্ড এভরি ভার্সিটি, তুমি দুনিয়ার যত জায়গায় পরীক্ষা দাও না কেন কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন আসবেই। কথাটা বুঝতে পারছো? খুবই ভাইটাল। চলো প্রথমে আমরা এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা এটি কে প্রস্তাব করেন বলো? এটি কে প্রস্তাব করেন? এটি কে প্রস্তাব করেন? বোর। এটি কি দিয়ে প্রকাশ করা হয়? স্মল এন দিয়ে। এর মাধ্যমে ইলেকট্রনের কক্ষপথের কি জানা যায়? নাম জানা যায়। নাম মানে কি? আচ্ছা তোমরা পড়ছো না কে এল এম এন, এগুলো পড়ছো না? ওকে, কে মানে কি ভাইয়া? n = 1, এল মানে কি? n = 2, m মানে কি? n = 3, n মানে কি? n = 4। ওকে, তাহলে আমি যখন দেখবো যে ভাই n = 1, তার মানে আমি কি বলবো? ইলেকট্রনটা কোন শেলে অবস্থিত? কে শেলে বা কে শক্তি স্তরে অবস্থিত। যখন আমি দেখবো n এর ভ্যালু 2, তাহলে ইলেকট্রনটা কোথায় অবস্থিত? l শক্তি স্তরে অবস্থিত। n এর ভ্যালু 3 হলে m শক্তি স্তর, n এর ভ্যালু 4 হলে ক্যাপিটাল N শক্তি স্তর। তাহলে আমি কক্ষপথের নাম জেনে গেলাম না বলো? কে এল এম এন জানলাম কিনা বলো? আচ্ছা এবার সবাই আকার দিয়ে কি বলছে? আকার জিনিসটা কি? আচ্ছা আমাকে বলো তো, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বেশি নাকি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বেশি? অবশ্যই দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বেশি। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ সাইজে বড়। আবার দ্বিতীয় কক্ষপথ থেকে কি তৃতীয় কক্ষপথ সাইজে একটু বড়, তৃতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ সাইজে আরো বড়। তার মানে আমি কি এখানে n এর মান দেখে বলতে পারবো না কোনটার আকার বড় কোনটার আকার ছোট? সবচেয়ে ছোট কোনটা? 1। তারপরে কি 2 এর আকার কিছুটা বড়, 3 এর আকার কি আরেকটু বড়, 4 এর আকার আরেকটু বড়। তার মানে n এর মান থেকে আমরা কি বুঝতে পারছি যে কক্ষপথের আকার, অর্থাৎ n = 4 আর n = 5 এর মধ্যে সাইজে কে বড় হবে? অবশ্যই 5 নম্বর কক্ষপথ সাইজে বড় হবে। এটা দিয়ে আমরা আকার বুঝাচ্ছি, সিম্পল। আচ্ছা এবার সবাই কি বুঝায় দেখো, নেক্সট ওয়ান দেখো। তাহলে এই n এর মান থেকে তুমি কি জানতে পারবা? ইলেকট্রনের শক্তি জানতে পারবা। কি জানতে পারবা? ইলেকট্রনের শক্তি। বিকজ মনে করো ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে থাকে তখন তার একটা শক্তি থাকবে, সিম্পল জিনিস। সিমিলারলি ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকে তখন তার আরেকটা কি থাকবে? শক্তি থাকবে। তৃতীয় কক্ষপথে থাকলে কি আরেকটা শক্তি থাকবে। চতুর্থ কক্ষপথে থাকলে কি আরেকটা শক্তি থাকবে। তার মানে প্রত্যেকটা শক্তি স্তরে কি ভাই ইলেকট্রনের শক্তির মান আলাদা না হলো? তাহলে n এর মান তুমি যদি জেনে যাও তুমি খুব সহজেই ইলেকট্রনের শক্তির মান ক্যালকুলেট করে ফেলতে পারবে। তাহলে দেখো এই জাস্ট n এর মান থেকে তাহলে কি কি জিনিসপাতি ভাই জানা যাচ্ছে? কক্ষপথের কি জানা যাচ্ছে? নাম জানা যাচ্ছে, আকার জানা যাচ্ছে। n যত বেশি আকার তত বড়, সিম্পল। আর কি জানা যাচ্ছে? শক্তি জানা যাচ্ছে। আচ্ছা এবার লক্ষ্য করো n এর মান 1 হতে কি পর্যন্ত হয়ে থাকে? n এর মান 1 হতে কি পর্যন্ত হয়ে থাকে? অসীম পর্যন্ত হয়ে থাকে, অসীম পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কক্ষপথ সংখ্যা, এই কক্ষপথ সংখ্যা কি অসীম। তার মানে যে কোনো পরমাণুতে ইনফাইনাইট নাম্বার অফ কি থাকতে পারে? কক্ষপথ থাকতে পারে। কিন্তু সাধারণত ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে বলতো? নিচের শক্তি স্তরগুলোতে কি অবস্থান করে।
আমরা বোরের পরমাণু মডেল থেকে একটা স্বীকার্য করে আসছি, তুমি যদি ইলেকট্রনকে শক্তি দাও তখন ইলেকট্রন কি করতে পারবে? নিম্ন শক্তি স্তর থেকে কোথায় চলে যেতে পারবে? উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারবে। বাট সাধারণত ইলেকট্রন কোথায় অবস্থান করে? নিম্ন শক্তি স্তরগুলিতে অবস্থান করে থাকে, যাতে করে পরমাণুর স্থায়িত্ব কি থাকে? বজায় থাকে। ঠিক আছে, ওকে। এবার চলো n এর মান দেখো কি 1 2 3 4 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত যাবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এবার দেখো n এর মান 1 2 3 4 5 6 7। শক্তি স্তরের নাম 1 মানে হচ্ছে k, 2 মানে কি l, 3 মানে কি m, 4 মানে n, 5 মানে কি o, 6 মানে p, 7 মানে কি q। তো এতগুলো তোমার জানার দরকারও নাই, প্রথম 4-5টা জানলে এনাফ। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করো, n এর মান যত বেশি হবে, n এর মান যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব তত বেশি হবে। ওকে, এখানে দেখো, এখানে r1 দিয়ে কি বোঝানো হচ্ছে? r1 দিয়ে বোঝানো হচ্ছে, r1 দিয়ে বোঝানো হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। r2 দিয়ে কি বোঝানো হচ্ছে? দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। r3 দিয়ে কি বোঝানো হচ্ছে? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আর r4 দিয়ে কি বোঝানো হচ্ছে? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে স্বাভাবিকভাবেই চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা কি হবে? বড় হবে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা কি হবে? বড় হবে। আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা কি হবে? বড় হবে। আচ্ছা, এবার আসো যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, ভালো করে লক্ষ্য করো। এই ফর্মুলা তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে ডিটেইলসে। ফর্মুলাটা কি? 0.529 n স্কয়ার আপন z অ্যাংস্ট্রম। এখানে n কি? যে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে বা কত নাম্বার শক্তি স্তরে আছে, আর z এর পরিচয় কি ছিল? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এখানে অ্যাংস্ট্রম মানে মূলত কি বোঝানো হচ্ছে? দূরত্বের একটা একক। তোমরা সবাই এটা জানো, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? তাহলে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10 পাওয়ার -10 মিটার। ওকে, আচ্ছা। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে n এর মান যত বেশি হবে কক্ষপথে ইলেকট্রনের শক্তি তত বেশি হবে। অর্থাৎ তুমি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবা ইলেকট্রনের শক্তি কি তত বাড়তে থাকবে। ওকে, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় দুটি কক্ষপথের শক্তির পার্থক্য তত কমতে থাকে। এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? যেমন দেখো, এইটা দেখো, E5 এর এনার্জি, E5 এর এনার্জি কি E4 থেকে বড়। আমি কি বলছি? নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবা তত বেশি শক্তি বাড়বে। E4 আবার কার কাছ থেকে বড়? E3 থেকে বড়। E3 কার কাছ থেকে বড়? E2 থেকে বড়। E2 কার কাছ থেকে বড়? E1 থেকে বড়। এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। ঠিক আছে, ওকে। এবার মনোযোগ করো, এবার তুমি যদি E2 আর E1 এর ডিফারেন্স বের করো, দেখো তুমি যদি E2 আর E1 এর ডিফারেন্স বের করো, এই ডিফারেন্সটা আবার E3 আর E2 এর পার্থক্য থেকে কি বড়। আবার E3 আর E2 এর ডিফারেন্স E4 আর E3 এর পার্থক্য থেকে বড়। আবার E4 আর E3 এর ডিফারেন্স E5 আর E4 এর পার্থক্য থেকে বড়। মানে তুমি যতই দূরে যাবা নিউক্লিয়াস থেকে, তুমি যতই দূরে যাবা দুটি কক্ষপথের শক্তির পার্থক্য কি থাকবে? কমতে থাকবে। এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। তুমি 9 এর ফর্মুলাটা পড়ে আসছো না? ওকে, এবং আমরা ইন্টারমিডিয়েটে এই ফর্মুলাটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা ডিরাইভ করব। আপনারা বুঝতে পারছেন না? ওকে, 2n² ফর্মুলা আমরা সবাই এটা জানি, কিন্তু ফর্মুলাটা কিভাবে আসলো এইটা তুমি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বুঝলে বের করতে পারবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো, n এর মান থেকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কি বের করা যায়? কৌণিক ভরবেগের মান নির্ণয় করা যায়। তাহলে সূত্রটা কি আমাদের বলো? mdr = nh/2π। সো এই ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে থাকবে সবার? ওকে, আচ্ছা। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কাহিনী বোঝা গেল বিষয়টা।
বেসিক্যালি এই কোয়ান্টাম নাম্বার দিয়ে কি বোঝানো হচ্ছে শক্তি স্তর সিম্বল কথা কি শক্তি স্তর আপাতত হলে এটা মাথায় রাখো এল দিয়ে কি বোঝায় শক্তি স্তর আর বিষয়ে আপাতত চিন্তা করতে হবে না ওকে আচ্ছা চলো নেক্সট এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা কে প্রস্তাব করেন এগুলো কিন্তু এমসিকিউ এগুলো কিন্তু আসবে কে প্রস্তাব করেন সমারফিল্ড বিজ্ঞানীর নাম কি সমারফিল্ড আসো আসো প্লেট কেন কই থাকো তুমি বসো এখানে বসো আচ্ছা এটা কি প্রস্তাব করেন ভাইয়া সমারফিল্ড প্রস্তাব করেন একে কি বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলা হয় ইংলিশ জানা লাগবে না ওকে একে কি দিয়ে প্রকাশ করা এটা কি 1 নাকি এল বলো এটা এল আসলে আসলে টাইপ করার সময় এটা এল এর 1 এর মতো লাগে আচ্ছা একে এল দিয়ে প্রকাশ করা এই লাইনটা তুমি পড়ে দেখো এল এর মান ভালো করে দেখো এল এর মান 0 থেকে কত পর্যন্ত হয় m - 1 পর্যন্ত হয়ে থাকে এটা একটা রুল ওকে এটা একটা রুল তাহলে রুলটা কি বলছি ভালো লক্ষ্য করো l এর মান 0 থেকে কত হবে m - 1 পর্যন্ত m - 1 পর্যন্ত আচ্ছা ওকে এবার চলো আমি তোমাকে এই নিচের জিনিসগুলো একটু বুঝাই এবার একটু বুঝো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো মনে করো এদিকে ভালো করে দেখো মনে করো n এর ভ্যালু 1 ঠিক আছে আচ্ছা n এর ভ্যালু 1 মানে কি কত নম্বর শক্তি স্তর এটা প্রথম শক্তি স্তর ওকে আচ্ছা এবার রুলটা ভালো করে দেখো তো রুলে কি বলছে যে l এর মান 0 থেকে কত পর্যন্ত হবে m - 1 ওকে আচ্ছা তাহলে l সমান ভাইয়া কি লিখতে পারবো 0 থেকে দেখো 0 থেকে 1 - 1 মানে 0 থেকে 0 এরকম কিছু হয় 0 থেকে 0 এরকম কিছু হয় নাকি বলো এরকম কিন্তু কিছু হয় না 0 থেকে 0 তাহলে 0 থেকে 0 মানে আলটিমেটলি l এর মান কত 0 ঠিক আছে কিনা একটাই আচ্ছা অর্থাৎ দেখো l এর ভ্যালু 0 দিয়ে কি বোঝায় l এর ভ্যালু 0 দিয়ে বোঝায় s উপশক্তি স্তর কথাটা বুঝতে পারছি কিনা l এর ভ্যালু 0 দিয়ে কি বোঝায় s উপশক্তি স্তর ওকে এর মানে হচ্ছে দেখো এর মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র কোন উপশক্তি স্তর আছে s উপশক্তি স্তর আছে বুঝছি কথা দেখো n এর ভ্যালু যদি 1 হয় l এর একটা মানই পসিবল অনলি 0 দিয়ে কি বোঝায় s উপশক্তি স্তর তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি দেখো 1s তাহলে বলো প্রথম শক্তি স্তরে অনলি কয়টা উপশক্তি স্তর আছে একটা সিম্পল এবার আসো আমরা সেটাকে আমি একটু বক্সের মধ্যে রাখি আচ্ছা এবার দেখো প্লিজ কথা বলো না দেখো সবাই ধরো ভাইয়া এবার আমি n নিলাম 2 ওকে n 2 নিলাম ওকে তাহলে এই ক্ষেত্রে আমার l এর মান কি আসবে থেকে কি পর্যন্ত n - 1 তাহলে এভাবে লেখা যায় 0 থেকে পর্যন্ত 0 থেকে 2 - 1 পর্যন্ত তার মানে আমি কি কি ভ্যালু পাবো একটা ভ্যালু পাই 0 পাবো 0 থেকে 2 - 1 মানে কি 0 থেকে 1 পর্যন্ত তাহলে একটা ভ্যালু পাই আমি 0 পাবো আরেকটা ভ্যালু কি পাবো 1 আরেকটা ভ্যালু কি পাবো 1 তাহলে এই 0 দিয়ে কি বোঝাচ্ছে 0
দিয়ে বোঝাচ্ছে s উপশক্তি স্তর, দেখো 0 দিয়ে কি বোঝাচ্ছে s উপশক্তি স্তর, আর 1 দিয়ে কি বোঝাচ্ছে p উপশক্তি স্তর। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? দুইটা। এটাকে কিভাবে লেখা যায়? একটাকে লেখা যায় 2s, আরেকটাকে কি লেখা যায়? আচ্ছা, ভাই বুঝা গেল এটা? সিম্পল। আচ্ছা, এবার আসো, ধরো n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3, তাহলে l কি পাবো? 0 থেকে কত পর্যন্ত? 3 - 1 পর্যন্ত। তার মানে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে কি কি ভ্যালু পাবো? একটা ভ্যালু পাবো হচ্ছে 0, আরেকটা কত পাবো 1, আরেকটা কত পাবো 2। দেখো সবাই 2। তার মানে 0 মানে কোন উপশক্তি স্তর? s উপশক্তি স্তর। 1 মানে p উপশক্তি স্তর, আর 2 মানে d উপশক্তি স্তর। তার মানে তৃতীয় শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে? 3টি উপশক্তি স্তর আছে। বলো তো প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর ছিল? একটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর ছিল? দুইটা। তৃতীয় শক্তি স্তরে কয়টা পেলাম? তিনটা। 4 নম্বর শক্তি স্তরে কয়টা পাবো? চারটা। 5 নম্বর শক্তি স্তরে কয়টা পাবো? পাঁচটা। তার মানে তোমার যত নাম্বার শক্তি স্তর তুমি নিবা ততটাই কি পাওয়া যাবে? উপশক্তি স্তর পাওয়া যাবে। তাহলে তুমি একটু খাতায় কষ্ট করে এটা লিখো যে যত নম্বর শক্তি স্তরে থাকবো সবাই, যত নম্বর শক্তি স্তরে থাকবো যত নম্বর শক্তি স্তরে থাকবো ততটি উপশক্তি স্তর পাওয়া যাবে। ততটি উপশক্তি স্তর পাওয়া যাবে। ততটি উপশক্তি স্তর পাওয়া যাবে। তাহলে বলো, যদি তোমার শক্তি স্তর 20 নাম্বার হয়, শক্তি স্তর কয়টা? 20টা। কিন্তু এতগুলা শক্তি স্তর আছে? অবশ্যই আছে। কি বলছিলাম? একটা পরমাণুতে শক্তি স্তর কয়টা থাকে? অসীম সংখ্যক। বুঝতে পারছো? বাট তোমাদের পরীক্ষায় বলি, তোমাদের পরীক্ষায় হাইয়েস্ট চতুর্থ শক্তি স্তর পর্যন্ত আসবে কোশ্চেন। বুঝতে পারছো? এরপরে আর দরকার নেই। তাহলে বলো ভাই, এখানে আমি কি লিখবো? তাহলে একটা উপশক্তি স্তর ভাই কি হবে বলো? 3s। কি হবে? 3s। আরেকটা উপশক্তি স্তর কি হবে? 3p। আরেকটা উপশক্তি স্তর কি হবে? বুঝা গেল? তাহলে আগের পেজে আমরা কি পাইলাম? 1s। এখানে কি পাইলাম? 2s 2p। এখানে কি পাইলাম? 3s 3p। এদের ক্লিয়ার সবার? এবার চলো n = 4 এর জন্য করি। দেখো সবাই, n = 4 প্লিজ। n = 4। তাহলে আমাদের রুলটা কি ছিল? 0 থেকে 4 - 1 পর্যন্ত। তাহলে একটা ভ্যালু কি পাবো? 0 পাবো। আরেকটা ভ্যালু কি পাবো? 1। আরেকটা ভ্যালু কি? 2। আরেকটা ভ্যালু কি?
তাহলে ভাই জিরো দিয়ে কি বুঝবো? এর খালি চলে আসছে। তাহলে জিরো দিয়ে কি বুঝবো? এস। ওকে, তাহলে বলো যখন এস বলবা তখন এল এর মান সর্বদা কত ধরতে হবে? জিরো ধরতে হবে। ওকে, 1 মানে কি, টি 2 মানে কি, টি আর 3 মানে কি, এগুলা কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে যে এস এর জন্য এল এর মান কত ধরা হয়? 0 ধরা হয়। টি এর জন্য এল কত? 1, টি এর জন্য এল কত? 2, এফ এর জন্য এল কত? 3। এবার একটু একটা জিনিস তুমি মনোযোগ দিয়ে দেখো সবাই, n আর l কি কখনো সমান হইছে? তুমি দেখো তো, n আর l কি কখনো সমান হইছে? l এর মান সর্বদা n থেকে ছোট না? তুমি ভালো করে লক্ষ্য করো, l এর মান সর্বদা n থেকে কি ছোট। এই যে আমরা চারটা মান পাইলাম 0 1 2 3, এটা সবাই কার কাছ থেকে ছোট? 4 থেকে ছোট না? তুমি আগের एग्जांपले দেখো, এখানে কি পাইছো? 0 1 2, এরা সবাই কার কাছ থেকে ছোট? 3 থেকে ছোট। এখানে তুমি পাইছো 0 আর 1, এটা কার থেকে ছোট? 2 থেকে ছোট। আর এখানে তুমি অনলি কি পাইছিলা? 0 পাইছিলা, এটা অলওয়েজ কার থেকে ছোট? 1 থেকে ছোট। তার মানে মনে রাখবা n আর l এর মান কখনো সেম হতে পারবে না। তাহলে যদি তুমি কোনো জায়গায় দেখো যে n আর l এর মান কি হয়ে গেছে? সেম হয়ে গেছে, তাহলে এটা ভুল। কথাটা বুঝতে পারছো? এটা নোট আকারে লিখে রাখো যে n এবং l এর মান কখনো সমান হতে পারে না। n এবং l এর মান কখনো সমান হতে পারে না। তাহলে আমাকে বলো এখানে আমরা কি পাবো? 4s পাবো, এরপরে কি পাবো? 4t 4d 4s 4p 4d 4a। আচ্ছা এবার আমাকে বলো 5 নাম্বার শক্তি স্তরে কি কি আসবে? তোমরা নিজেরা বের করো তো। n = 5 এর জন্য তোমরা সবাই করো দেখি। n = 5, n = 5 ধরে করো। দেখো সবাই তোমরা n = 5 এর জন্য করো, n = 5। তাহলে l কি আসবে বলো তোমরা? বলো সবাই l কি আসবে? 0 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা এখন এইটা তো ভাই বুঝলাম 0 মানে কি s, 1 মানে কি p, 2 মানে d, 3 মানে f। এবার আসো 4 মানে কি হবে বলতে পারবা? 4 হবে g, 4 হবে g। ঠিক আছে, g। এইবার আমাকে বলো তুমি তোমার 9 10 তুমি ইলেকট্রন বিন্যাস করছো? সবাই করছো? এমন কোন ইলেকট্রন বিন্যাস দেখাইতে পারবা যেখানে g ছিল? আমাকে বলো তো। g কিন্তু ছিল না। এটার কারণ কেউ বলতে পারবা? এটার কারণটা হচ্ছে পর্যায় সারণীতে এত মৌলই নাই। কথাটা বুঝতে পারছো? যাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য g এর সহায়তা নেওয়া লাগবে, এত মৌল এখন পর্যন্ত কি হয় নাই? আবিষ্কৃত হয় নাই। কথাটা বুঝতে পারছো? ওকে, এর জন্য হাইয়েস্ট কত পর্যন্ত লাগে? f। যদি ভবিষ্যতে মৌল আবিষ্কৃত হয় g লাগতে পারে, বাট এই মুহূর্তে g এর প্রয়োজন নাই। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা এবার তোমরা 9 10 এগুলো পড়ছো ভাই, SPDF। আচ্ছা s এর কি মিনিং জানো তুমি? s দিয়ে কি বোঝায়? এটার ফুল মিনিংটা কি বলতে পারবা? s
দিয়ে বোঝা হচ্ছে সার, এস দিয়ে কি বোঝায় সার। পি দিয়ে কি বোঝায় প্রিন্সিপাল। ডি দিয়ে কি বোঝায় ডিফিউজ। আর এফ দিয়ে কি বোঝায় ফান্ডামেন্টাল। এগুলো কি লিখনো হবে সবাই? সার, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। নাম আসলে বিজ্ঞানীরা দিচ্ছে, এটা আসলে তোমার আর একটু ডিপ লেভেল কোয়ান্টাম মেকানিক্স। তোমার জি এর মিনিং কি ডিফারেন্ট, আসলে সিমেট্রির ব্যাপার সামনে চলে আসে। জি রেট যা একটা ওয়ার্ড আছে, জি রেট এগুলো বেশ কঠিন পাই। চলো ভাইয়া, তাহলে আমাকে বলো এল এর মানগুলা অ্যানালিসিস করে আমরা কি শিখলাম? শক্তি স্তর যত, উপশক্তি স্তর কি ততটাই পাওয়া যাবে। এক, প্রথম শক্তি স্তর হলে একটা উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর হলে দুইটা উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর হলে তিনটা, চতুর্থ শক্তি স্তর হলে চারটা। ওকে, এরপর আমরা দেখতে পারলাম যে এল এর মানগুলা অলওয়েজ এন থেকে কি ছোট, তাহলে এন আর এল কখনো সেম হতে পারবে না। ওকে, এটা তোমার জানা থাকা লাগবে। আচ্ছা, এবার চলো আমরা একটু ব্যাকে যাই। দেখো তাহলে বলো এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকৃতি বোঝায়। আচ্ছা, এখন আকৃতির উপরে আলাদা ক্লাস হবে, কথাটা বুঝতে পারছো? এই যে এসপিডিএফ আছে না, এগুলোর আকৃতির উপরে আমরা ক্লাস নিব আলাদা, পুরো একটা ক্লাস ডেডিকেট হবে এগুলো শেপের উপরে। তখন তোমরা কিন্তু ভিজুয়ালাইজ করে দেখাবো। তোমরা 9 10 এ পড়ছো বাট ভিজুয়ালাইজেশনটা ছিল না। ওকে, একদম প্রপারলি ভিজুয়ালাইজ করে দেখাবো যে শেপগুলো কেন এরকম হয়। ঠিক আছে, এরপরে আসো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কি এটা? অরবিটাল কৌণিক ভরবেগ। আচ্ছা, আমরা যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার করছি তখন আমাদের দেখো তো একটা কৌণিক ভরবেগ বের করার সূত্র ছিল, সেটা কি nh/2π। ওকে, অর্থাৎ তুমি যদি n এর মান জানো তাহলে তুমি nh/2π দিয়ে তুমি কি বের করে ফেলবা? ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করে ফেলবে। বাট তুমি যদি l এর মান জানো তাও তুমি কি করতে পারবা? ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান বের করে ফেলতে পারবা। এর জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সবাই এই ফর্মুলাটা খাতায় লিখো যে ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ, ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ, ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগ। এই ফর্মুলা থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবো, কথাটা বুঝতে পারছো? এই ফর্মুলা থেকে একটা এমসিকিউ আসবে। ফর্মুলাটা কি? রুটের ভিতরে ভাই দেখো কি l ইনটু l প্লাস 1, l ইনটু l প্লাস 1, আর রুটের বাইরে কি আছে h/2π। আর এখানে ভাইয়া l এর মান তো আমি তোমাকে মাত্রই বের করে শিখাইলাম, l এর মান। আর h এর পরিচয় ভাইয়া কি ছিল? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এবার চলো আমি তোমাকে জাস্ট একটা ম্যাথ করে দেখাই। ধরো তোমার যদি এরকম একটা কোশ্চেন করে 3D
দেখো আমাদের কোশ্চেনটা কি, দেখো ভালো করে। কোশ্চেনটা হচ্ছে তোমাকে যদি বলা হয় 3d উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে তুমি অলরেডি ফর্মুলাটা জানো না, বলো কৌণিক ভরবেগের। তাহলে আমাদের কৌণিক ভরবেগের ফর্মুলাটা কি? আমাদের একটা ফর্মুলা √L × L+1 h/2 পাই। আচ্ছা ফর্মুলা পাই। এবার বলো তো d এর জন্য, দেখো সবাই d এর জন্য L এর মান কত? d এর জন্য L এর মান কত? d এর জন্য L এর মান হচ্ছে 2 না? তাহলে আমরা L এর জায়গায় জাস্ট 2 বসিয়ে দিই। তাহলে 2 × 2 + 1 আর বাইরে হচ্ছে h/2। তাহলে হিসাব করলে কত হবে? √2 × 3 না ভিতরে, মানে √6 h/2 পাই। ওকে, এবার তোমরা নিজেরা 4 এর উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো সবাই। 4f, এবার কি দিছি? 4f উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। সবগুলো কি উপশক্তি স্তরে, মানে সবগুলো একই দুইটা একই তো না, এই উপশক্তি স্তরে কি কৌণিক ভরবেগ সেম থাকবে? কারণ এখানে তো l রিলেটেড সব l। তাহলে করো সবাই 4f উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বুঝছো? তোমরা বুঝছো? মানে না বুঝলে ভাই বলিও ভাই, ঠিক আছে? তোমার চেয়ার দেখে আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি বলতে মানে আমি কনসার্টে বুঝতেছি না। তোমাদের চেহারা দেখে আমি নিজে ভয় পাই, কনসার্টে আছে না বুঝলে ভাই বলবা, ঠিক আছে? সূত্রটা কিভাবে আসছে? হ্যাঁ, ও এতক্ষণ পরে একটা কোশ্চেন করছে, মানে ক্লাস শেষ ওর কোশ্চেন করা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা বলবা, চিল্লায় বলবা, দরকার হলে সমস্যা নেই। এখন ভালোটা শুনছি ভাই সূত্র কোত্থেকে আসছে। এখন যে জিনিসগুলো তোমাকে অনেস্ট অপিনিয়ন দিই, তুমি যদি জিনিসগুলো অনেক গভীরভাবে শিখতে চাও, তোমাকে অনেক কমপ্লেক্স পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো? এই যে জিনিসগুলো আমি লিখতেছি না, এগুলার ব্যাকগ্রাউন্ডের যে পড়াশোনা এগুলো অনেক জটিল। ওকে, অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক সলভ করে তারপরে কি এই ফর্মুলাগুলো আসছে। ওকে, এখন এত কমপ্লেক্স ম্যাথমেটিক সলভ করার মতো সক্ষমতা আমাদের লেভেলে নাই। ওকে, এই জন্য আমাদেরকে ডিরেক্টলি ফর্মুলাগুলো ইউজ করে গিয়ে ম্যাথ করতে পারলেই হবে। সূত্র কোত্থেকে আসছে তোমার জানার কোনো দরকার নেই। এখন আমি তোমাকে ফর্মুলা ডেরিভেশন দেখাইতে পারি, তুমি এরপরে ভাগবা 5 মিনিট ক্লাস করে রুম থেকে বেরোবে, অনেক জটিল এগুলো। ওকে, এই জন্য জাস্ট ফর্মুলা ভাই মুখস্থ রাখো, পরীক্ষায় আসবে মান বসাবে, আনসার করবে, শেষ। ওকে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ও বলছে ভাই nh/2π দিয়ে করা যাবে কিনা। দেখো nh/2π দিয়ে করা যাবে না কেন বলো তো? কারণ তোমাকে এখানে উপশক্তি স্তর বলে দিচ্ছে, বুঝতে পারছো? যদি শক্তি স্তর বলতে শুধু, তাহলে তুমি nh/2π দিয়ে করতে পারতা। ওকে, বাট যেহেতু এখানে উপশক্তি স্তর উল্লেখ করে দিচ্ছে, তাহলে অবশ্যই এই সমীকরণ দিয়েই করতে হবে। আচ্ছা সবাই বের করছো কত আসছে? l এর জায়গায় কত বসে? 3 না? তাহলে কত আসবে? √12 12 দিয়ে রুট করলে কত হয়? 2√3। আচ্ছা তো লাস্ট একটা জিনিস দেখো আমরা আজকে, দেখো প্লিজ লাস্ট ওয়ান, চৌম্বক ভ্রামক। এই অনুযায়ী দিকে চৌম্বক ভ্রামক, এটা আমরা একটু দেখো।
জেনারেলি এই যে পরমাণুর ভিতরে যখন ইলেকট্রন ঘুরে না, দেখো ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন কি স্থির নাকি চলমান, কেমন বলো তো? একে তো ইলেকট্রনটা চলমান, দ্বিতীয়ত ইলেকট্রনের চার্জ আছে না, চার্জ আছে। তো সাধারণত দেখা যায় যখন কোনো চার্জিত কণা গতিশীল হয় তখন ওই কণার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র। তোমরা 9 স্থির তড়িৎ পড়ছো না, যে কোনো একটা চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার কি থাকে, প্রভাবটা বিদ্যমান থাকে, তাকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। কিন্তু সেক্ষেত্রে দেখো স্থির তড়িৎ নাম দেওয়া হয়েছে অধ্যায়ের, কেন? কারণ চার্জটা কি থাকবে? স্থির। এখন এই সেম চার্জটাই যদি এখন দৌড়ানো শুরু করে, গতিশীল হওয়া শুরু করে, তখন সেখানে তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে সেখানে কি তৈরি হয়? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওইখান থেকে এই শব্দটা আসছে, চৌম্বক ভ্রামক। জাস্ট ফর্মুলাটা দেখো, সূত্রটা কি? √L × L+1। আর এখানে দেখো একটা একক লেখা আছে, বড় হাতের B বড় হাতের M। এটার মানে হচ্ছে ভাইয়া বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। আর 1 বোর ম্যাগনেটন হচ্ছে 9.27 × 10⁻40 জুল। ওকে, এটা শক্তির একটা একক। আর এই সূত্রটা দেখো, কোন উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যার সূত্র কি দেখো? 2 × 12+1। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্র কিভাবে আসছে সবাই তোমাকে দেখাবো, বাট এখন যেহেতু আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি, সবগুলো কোয়ান্টাম সংখ্যা আলোচনা করার পরে আমি তোমাকে এই ফর্মুলাটা কিভাবে আসছে, ঠিক আছে, সব আমি ডিটেইলসে দেখাবো। তো একটা ক্লাসে সবকিছু ডিসকাস করা পসিবল না, আর এগুলো তাড়াহুড়া ডিসকাস করলে তোমার মাথায় ঢুকবে না। ওকে, আচ্ছা তাহলে আপাতত ফর্মুলাটা মাথায় রাখো, 2 × 12+1। ওকে, তো আশা করা যায় তোমাদের বুঝতে পারছো। তাহলে আমি আবারও সামারি করে দিচ্ছি পুরো ক্লাস। বেসিক্যালি আজকে আমরা কয়টা কোয়ান্টাম সংখ্যা পড়ছি? দুইটা। একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? শক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? উপশক্তি স্তর। ওকে, আর যতটা শক্তি স্তর থাকবে ততটা কি থাকবে? উপশক্তি স্তর। ওকে, আর n আর l এর মান কখনো কি হতে পারবে না? সেম হইতে পারবে না। ঠিক আছে, আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমরা এখানে